আমাদের রক্তের ভেতরে প্রবেশ করার পর রক্তের যে লোহিত রক্তকণিকা রয়েছে সেই লোহিত রক্তকণিকার ভিতরে গিয়ে সে যে দশাটা তৈরি করে তার নাম হচ্ছে ট্রফোজয়েড। এটা ছিল মেরোজয়েড। ট্রফোজয়েড দশার ঠিক পরের দশাটাতেই আমাদের ম্যালেরিয়া পরজীবী বা ম্যালেরিয়া প্যারাসাইট সে একটা বিশেষ ধরনের আকৃতি ধারণ করে, যেটা দেখতে অনেকটা আংটির মতো লাগে। নিউক্লিয়াস একদিকে অবস্থান করে এবং মাঝখানে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এই দশাটাকে বলা হয় সিগনেট রিং। সিগনেট রিং এই দশার পরবর্তীতেই দেখা যায় যে আমাদের সেই লোহিত রক্তকণিকার ভেতরেই আসলে আমাদের ম্যালেরিয়া প্যারাসাইট সে অনেকটা অ্যামিবার মতো আকৃতি ধারণ করে এবং এই সময়ে এই লোহিত রক্তকণিকার ভেতরে বিশেষ ধরনের এক ধরনের দানা দেখা যায়, যেটাকে বলা হয় সাফনার্স গ্র্যানিউল বা সাফনার্স দানা। তো এই সময়ে এর জাস্ট পরবর্তী অবস্থাটাতেই আমাদের এই অ্যামিবয়েড ট্রফোজয়েড এটা থেকে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা দশা তৈরি হয়। আমরা জানি যে আসলে ম্যালেরিয়া প্যারাসাইটের যে অযৌন জীবনচক্র, সেখানে যখনই তার ভিতরে মাইটোসিস হয়ে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোনো অবস্থা হবে তখনই তার নাম আমরা বলতে পারবো সাইজন। তো সাইজন দশায় তার ভেতরে বিশেষ ধরনের এক ধরনের বজ্র পদার্থ দেখা যায় যার নাম হচ্ছে হিমোজয়েন। তো এই হিমোজয়েন নামক বজ্র পদার্থটাই আসলে আমাদের শরীরে যখন বের হয়ে আসে তখন সে আমাদের শরীরের ভেতরে বিভিন্ন ধরনের বিক্রিয়া তৈরি করে এবং এই বিক্রিয়ার ফলে আমরা জানি যে আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা সবসময় যে কোনো রোগ জীবাণুর সাথে লড়াই করতে প্রস্তুত থাকে এবং যে কোনো রোগ জীবাণুর সাথে সে লড়াই করে। তো হিমোজয়েন এই বজ্র পদার্থ এবং ম্যালেরিয়া প্যারাসাইটের যে অন্যান্য দশাগুলো রয়েছে এই দশাগুলোর সাথে যখন আমাদের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসিগুলো যখন লড়াই করে, সেই লড়াই করার সময় পাইরোজেন নামের কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় এবং এই পাইরোজেন নামক রাসায়নিক পদার্থগুলোই আসলে আমাদের বডিতে, আমরা জানি যে আমাদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য সেন্টার বা কেন্দ্র রয়েছে আমাদের মস্তিষ্কে এবং মস্তিষ্কের হাইপোথ্যালামাসে এই সেন্টার বা কেন্দ্রটা রয়েছে। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে এই পাইরোজেন নামের রাসায়নিক পদার্থগুলো গিয়ে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা রয়েছে সেই ব্যবস্থাটাকে কিছুটা চেঞ্জ করে দেয় বা আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যে সেট পয়েন্ট রয়েছে। আমরা জানি যে আমাদের হাইপোথ্যালামাস বডির একটা নির্দিষ্ট একটা তাপমাত্রাকে সে স্বাভাবিক ধরে নিয়ে সবসময় বডির তাপমাত্রাটাকে ওই লেভেলেই রাখতে চায়, যেটাকে আমরা সেট পয়েন্ট অফ টেম্পারেচার বলতে পারি। তো পাইরোজেন নামক রাসায়নিক পদার্থগুলো দেখা যায় যে আমাদের হাইপোথ্যালামাসে গিয়ে হাইপোথ্যালামাসের এই সেট পয়েন্টটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ দেহের নর্মাল যে টেম্পারেচার থাকার কথা সেই টেম্পারেচার চেয়ে অনেক বেশি টেম্পারেচারে সেট পয়েন্টটাকে সে ফিক্স করে দেয়। এর ফলে যেটা হয় যে হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রাটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই উপরের দিকে নিয়ে যায় এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উপরের দিকে নিয়ে যাওয়ার মধ্যে একটা প্রক্রিয়া হলো যে আমরা জানি যে আমাদের শরীরে যে পেরিফেরাল বা প্রান্তীয় অঞ্চলে যে রক্তনালীগুলো রয়েছে এই রক্তনালীগুলো যখন প্রসারিত বা ডায়ালেটেড হয় তখন এখান থেকে কিছু পরিমাণে রক্তরস বা প্লাজমা লিক আউট হয়ে যেতে পারে এবং এই রক্তরস বা প্লাজমাগুলো লিক আউট হয়ে যাওয়ার সাথে সাথে শরীর থেকে কিছু তাপমাত্রাও তারা বের করে নিয়ে যেতে পারে এবং এর মাধ্যমে আসলে আমাদের ঘাম হয় এবং আমাদের শরীর থেকে অতিরিক্ত টেম্পারেচার বের হয়ে যায়। তো হাইপোথ্যালামাস যখন মনে করে যে তার টেম্পারেচার সেট পয়েন্টটা কিছুটা উপরে, তখন সে এই প্রান্তীয় রক্তনালিকাগুলোকে প্রসারিত না করে সংকুচিত করে দেয় এবং সংকুচিত করে দিলে কোনো ঘাম বের হতে পারে না এবং এর কারণে শরীরের টেম্পারেচার শরীরের ভেতরেই আটকা পড়ে যায় এবং দেহের তাপমাত্রা বাড়ে। প্লাস আমরা জানি যে আমাদের মাসল যখন মুভমেন্ট করে বা আমাদের পেশিগুলো যখন মুভমেন্ট করে এই পেশিগুলোর কন্ট্রাকশন রিল্যাক্সেশন বা সংকোচন প্রসারণের সময় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তো পাইরোজেন নামক রাসায়নিক পদার্থগুলো আমাদের হাইপোথ্যালামাসের টেম্পারেচারের সেট পয়েন্টটাকে উপরের দিকে নিয়ে গেছে তো বা বেশি করে দিয়ে গেছে। তো হাইপোথ্যালামাস তখন বডির ভিতরে তাপমাত্রা বা হিট জেনারেট করার জন্য আমাদের মাসেলগুলিকে কন্ট্রাকশন করাতে থাকে বা আমাদের মাংসপেশিগুলোকে বারবার সংকুচিত প্রসারিত করতে থাকে। বারবার এই মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশনের ফলেই আসলে আমাদের শরীরে কাঁপুনি তৈরি হয়। আসলে শরীরের কাঁপুনি তৈরি হয় এটা আসলে কিন্তু কিছুই না, এটা হচ্ছে জাস্ট মাসেলের কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। তো এইভাবে আমাদের হাইপোথ্যালামাস তার সেট পয়েন্ট অফ টেম্পারেচার যখন বেড়ে যায় তখন সে আমাদের প্রান্তীয় রক্তনালিকাগুলো বা পেরিফেরাল ভেসেলসগুলো, ব্লাড ভেসেলসগুলোকে কন্ট্রাকশন করে দিয়ে ঘাম তৈরি হইতে দেয় না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 এবং পয়েন্ট নাম্বার 2 হচ্ছে সে মাসলগুলোকে বারবার কন্ট্রাকশন রিল্যাক্সেশন করে, অর্থাৎ যার ফলে আমাদের কাঁপুনি হয়। এই কন্ট্রাকশন রিল্যাক্সেশনের মাধ্যমে সে শরীরের ভিতরে হিট জেনারেট করে। এই দুটো কারণে দেখা যায় যে ম্যালেরিয়ার পাইরোজেনগুলো আমাদের শরীরে হঠাৎ করে অনেক বেশি জ্বর নিয়ে আসে। সেই জ্বরের পরিমাণ 104 থেকে 105-6 এরকম পর্যন্ত হতে পারে। এই দুটো মেকানিজমের মাধ্যমে তারা টেম্পারেচারের সেট পয়েন্টটাকে বাড়িয়ে দিয়ে শরীরে জ্বর তৈরি
করে। আবার যখন এই পাইরোজেন নামক রাসায়নিক পদার্থগুলোর অ্যাক্টিভিটি কমে যায় তখন সেট পয়েন্ট আবার নর্মাল হয়ে আসে এবং শরীরের তাপমাত্রা দেখা যায় খুব দ্রুতই আবার নেমে আসে এবং এই মাঝখানের সময়টাতে কোনো ধরনের জ্বর থাকে না। কিন্তু জ্বর যখন আসে তখন জ্বর অনেক বেশি হয় এবং সেই জ্বরের সাথে সাথে শরীরে কাঁপুনিও থাকে। তো আমরা জ্বর এবং কাঁপুনি কেন হয় এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। তো এরপরে দেখা যায় যে সাইজন দশার পরবর্তীতে আমাদের ম্যালেরিয়া প্যারাসাইট লোহিত রক্তকণিকার ভেতরে সে একটা ফুলের মতো একটা দশার তৈরি করে, যে দশাটাকে আমরা বলতে পারি রোজেট দশা। তো রোজেট দশার পরেই এই ম্যালেরিয়া প্যারাসাইটগুলো আমাদের লোহিত রক্তকণিকাকে বিদীর্ণ করে দিয়ে বা ফাটিয়ে দিয়ে সে হচ্ছে বের হয়ে আসে এবং বের হয়ে আসে যখন, তখন ম্যালেরিয়া প্যারাসাইটগুলো দুই ধরনের আকৃতি নিয়ে বের হয়ে আসে। এক ধরনের প্যারাসাইটের আকৃতি থাকে অনেকটা এরকম, যার হচ্ছে সাইজ ছোট কিন্তু নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে বড়, এবং আরেক ধরনের ম্যালেরিয়া প্যারাসাইট থাকে যাদের হচ্ছে সাইজ বড় কিন্তু নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে ছোট। যার সাইজ ছোট কিন্তু নিউক্লিয়াস তুলনামূলকভাবে বড় তাকে আমরা বলতে পারি মাইক্রোগ্যামেট বা মাইক্রোগ্যামিটোসাইট, আর যার সাইজ বড় কিন্তু নিউক্লিয়াস তুলনামূলকভাবে ছোট তাকে আমরা বলতে পারি ম্যাক্রোগ্যামেট বা ম্যাক্রোগ্যামিটোসাইট। তো এই মাইক্রোগ্যামেট এবং ম্যাক্রোগ্যামেট এই দুটো আসলে পরবর্তীতে মাইক্রোগ্যামেট থেকে পুরুষ জননকোষ বা শুক্রাণু তৈরি হয় এবং ম্যাক্রোগ্যামেট থেকে স্ত্রী জননকোষ বা ডিম্বাণু তৈরি হয়। তো এই লোহিত রক্তকণিকা থেকে যখন মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেটগুলো বের হয়ে আসে, মশা যখন বা অ্যানোফিলিস মশা যখন পরবর্তীতে একজন ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে সে যখন কামড়ায় তখন সেই রোগীর রক্ত থেকে আসলে ম্যালেরিয়া পরজীবীর সব দশাই আমাদের অ্যানোফিলিস মশকির ক্রপ বা অ্যানোফিলিস মশকির যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলী বা ক্রপ পর্যন্ত পৌঁছায়। সেখানে দেখা যায় যে এনজাইমের অ্যাক্টিভিটির কারণে ম্যালেরিয়া পরজীবীর সবগুলো দশা নষ্ট হয়ে যায়। অর্থাৎ ম্যালেরিয়া পরজীবীর স্পোরোজয়েড দশা, ট্রফোজয়েড দশা, সিগনেট রিং দশা সব ধরনের দশাই আসলে মশা যখন খায় সেটা তার শরীরে যেতে পারে, কিন্তু তার শরীরের সব ধরনের দশাই ধ্বংস হয়ে যায়, শুধুমাত্র মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেট এ দুটো দশা সেখানে কার্যকর থাকে। অর্থাৎ ওর ক্রপের ভেতরে যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টে এই মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেট টিকে যেতে পারে। তো এভাবেই ম্যালেরিয়ার স্পোরোজয়েড দশাটা মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষের শরীর থেকে ম্যালেরিয়ার জীবাণুটা যখন বের হয়ে যায় মশকির কামড়ের কারণে, সেই মশকি তখন মানুষের দেহ থেকে মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেট এই দুটো দশাকে নিয়ে বের হয়ে যায়, স্পোরোজয়েড হিসেবে ঢুকে এবং মাইক্রো এবং ম্যাক্রোগ্যামেট হিসেবে মানুষের শরীর থেকে এই জীবাণুটা বের হয়ে যায় এবং মশকির ভেতরে গিয়ে সে তার জীবনের দ্বিতীয় যে পর্যায় অর্থাৎ মশকির দেহের ভেতরে তার যে জীবনচক্র সেই জীবনচক্র সে শুরু করে।